ফরিদ ভাই, আমি বলি না, মানুষে বলে আর কি, বন বাহিনী বলে যে আপনি দুষ্ট লোক, আপনি সব কিছুতেই প্যাচ ধরেন, কোনো ভালো জিনিস নাকি নাই, সব কিছুতেই প্যাচ ধরেন। এটা ওরা বলে, আমি বলি না। ওই যে যেমন সবাই স্বপ্ন দেখে না যে ঘরে তালাক হয়ে গেল রয়ের, ওই রকম আর কি। তো ভাই সকালবেলা প্রথমে ঘুম থেকে উঠে আমি প্রথম ফেসবুকটা চালু করলাম, দেখি যে প্রথম আলোর একটা নিউজ লেখছে যে ফেক নিউজ নাকি ওটা। তো ওখানে লেখা হয়েছে যে রাষ্ট্রপতি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হইয়া পদত্যাগ করছে। এখন আমি চিন্তা করলাম, রাষ্ট্রপতি ব্রেস্ট ক্যান্সার তো মহিলাদের হয়, পুরুষের তো হয় না। তো এইটা যারা বানাইয়া দিছে তারা যেমন শয়তান, এখন এই বেটা কি বেকুব নাকি যে সে কইলো যে না এটা ফেক, আমরা দেইনি? কথাটা কেমন দাঁড়ালো এটা করে? জি, ধন্যবাদ আপনাকে আবারও। আপনার দর্শক, আপনার চ্যানেলের যত দর্শক রয়েছে তাদেরকে শুভেচ্ছা। আসলে আমাদের বাংলাদেশে প্রতি মুহূর্তে আপনি যেটা বললেন না যে কোনটা রেখে কোনটা বলবেন, মানে শ্যাম রাখি না কুল রাখি, মানে এত সমস্যা, এত বিষয় সামনে আসে যে আপনি প্রতি ঘন্টায় ঘন্টায় না, মিনিটে মিনিটে চাইলে আপনি বদলে ফেলতে পারেন। আপনি শিরোনাম দিবেন একটা, দিতে দিতে শুরু হয়ে যাবে আর এক আলোচনা। এই যে আমরা কথা বলতেছি, এর মধ্যে হয়তো কিছু ঘটে যাচ্ছে যা আমরা এখনো, যেহেতু আমরা এখন নিউজে নাই, আমরা লাইভে আছি। তো আপনি দেখলেন যে এরা রাষ্ট্রপতিকে নিয়ে কত কিছু বলতেছে। এরা একবার বলে রাষ্ট্রপতি পদত্যাগ করেছে, আরেকবার বলে গুজব। তবে সর্বশেষ খবর যতটুকু জানি তিনি পদত্যাগ করেছেন। আপনি আপনি তো ক্রিটিক, সমালোচক, আপনি এত লোকের সমালোচনা করেন, এই প্রেসিডেন্টকে নিয়ে সমালোচনা করেন না কেন? এমন বন্দি মানুষকে নিয়ে কি সমালোচনা করবো? সে একটু মুক্ত হোক, তাকে ফ্রান্সে যাইতে দেন ইউনুসের মতো, তারে আমেরিকা যাইতে দেন, তারপরে তাকে বিবেচনা। কারণ একটা মানুষ যখন জিম্মি থাকে, তার ভালো বিষয়েও আমি কথা বলি না, মন্দ বিষয়েও বলি না, কারণ তার ওই বক্তব্য সে স্থির আছে কিনা সেটা তো আমরা জানি না। কারণ একটা মানুষ টোটালি জিম্মি। সে ছিল আওয়ামী লীগের মনোনীত প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, তাকে এরা রেখে দিয়েছে। সারা জীবন বলে আসলেন জয় বাংলা, তারপর তিনি নিজে মুক্তিযোদ্ধা, ছাত্র জীবনে করছেন ছাত্রলীগ। সেই লোকটা যখন বলে জিয়া আমার নেতা, তারপর আওয়ামী লীগ হ্যান, আওয়ামী লীগ দেন, তো আমি ধরে নিলাম অনেকে আবার বলছে তো বেঈমান হতে পারে, আবার উল্টাও তো হতে পারে যে তিনি জিম্মি। কারণ আমার পিছনে যদি, ঘাড়ের উপরে যদি কেউ দাও রাখে, আমার কি করার থাকবে? আমি যত বড় বীর হই না কেন, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, তাকে একটু সুযোগ দিলে, দেওয়ার পরে, সরে যাওয়ার সুযোগ দেওয়ার পরে উনি যদি এই বক্তব্যে স্থির থাকেন, যা যা তিনি এখন বলছেন এই 18 মাসে 22 মাসে, ইউনুসের 18 মাস আর ভাবির পোলাদের 18 মাস ইউনুস আর বিএনপি জামাতের হলো 4 মাস, এই 22 মাস। এখন উনাকে একটু 22 দিন একটু হায়দার ভাইয়ের বাসায় থাকতে দেন, আমার বাসায় থাকতে দেন, তারপরে উনি যদি ওই কথাই থাকেন, তখন আমি তাকে বেঈমান বলি না সেইমান বলি, কি বলি না না বলি সেটা তখন তব দেখা যায়গা, তখন আমরা বলতে পারবো। কারণ এর আগে তো আমি বলতে পারতেছি না। উনি যদি এখন বেরোয় বলেন যে ভাই আমার জায়গায় তুমি হলে কি করতা, আমার তো ঘরে বন্দুক রাখছিল, তাহলে আগে এর আমি গালিটা, যেমন ওয়াকার সম্পর্কে বলা যাইতে পারে যে সে বাটপার, সে বেঈমান। কেন? কারণ সে এখনো পাওয়ারে আছে এবং বিদেশে গেছে আসছে, এমন তো না যে সে বিদেশে গিয়ে সে সমস্যায় বিদেশে গেছে চলে যেত, বা তিনি নিজেই তো সেনা প্রধান, তার ভয় কিসের? তিনি নিজেই তো তক্তা উল্টাই দিতে পারেন। সুতরাং ওয়াকার সাহেবের ব্যাপারে কোনো আপত্তি নাই যে আপনি তার বেঈমান, তিনি সবার পাছার নিচে বন্দুক ধরতে পারেন, তারটা ধরতে পারবেন তার নিচে, কারণ বন্দুক একমাত্র তার কাছেই, তার পশ্চাৎ দেশে হোক আর ঘাড়ে হোক, বন্দুক তো তার কাছে। বন্দুক তো তারেক রহমানের কাছে নাই, বন্দুক তো জামাতার আমিরের, বন্দুক তো চুপ্পু সাহেবের কাছে নাই, বন্দুক তার কাছে। বন্দুক কিন্তু শুধু যে চুপ্পু সাহেবের কাঁধে তা কিন্তু না, তারেক রহমানের কাঁধেও কিন্তু বন্দুক আছে, জামাতের কাঁধেও কিন্তু বন্দুক আছে, যতই কথাই বললেন। কারণ এই সরকার আসলে আদতে কে টিকিয়ে রেখেছে। যেমন এইখানে কে অনুষ্ঠানটা চালাইতেছে? আপনি। এখন একটা স্ক্রিন আপনি হাইড করে দেন, কিন্তু অনুষ্ঠান তো আপনিই চালাবেন, আপনাকে দেখা যাবে না। কাগজপত্র ওয়াকার নাই, কিন্তু বাস্তবে তো সব জায়গায় ওয়াকার। তা না হইলে আমার ভাবির পোলা জামালপুর থেকেও ঘুরে যায়। আমার ভাবির পোলারা গতকাল জামালপুর গিয়েছিল, গিয়ে সেখানে বলেছে মির্জা আজমের হাতে আর জামালপুর দেওয়া যাবে না। আমার ভাবির পোলা বুঝতেই পারে নাই যে মির্জা আজম এখন বাংলাদেশের, জামালপুরের না। আমি শেখ ফরিদি, এই নরাধমি এখন জামালপুরের লোক হয়ে এখন বাংলাদেশ চিনে, বাংলাদেশে শেখ ফরিদ হয়ে গেছি। একটু বুঝার ব্যাপার আছে। ওরা বলছে যে মির্জা আজমের হাতে আর জামালপুর দেওয়া যাবে না। ভাই জামালপুর কি রসগোল্লা বা এমন কিছু যে হাতে দিতে পারবেন ছোট জিনিস থেকে? এটা তো বিশাল। ঠিক ঠিক, এটা তো বুঝি নাই। আমার মনে হয় মনে করছে জামালপুরটা চমচম, যার খাইতে দিব না, বা রসগোল্লা বা নই বা মুয়া বা শনপাপড়ির দলা, এটা মনে করছে। কিন্তু ওরা জানে না মির্জা আজম পুরো বাংলাদেশে, শেখ ফরিদি এখন জামালপুরের মধ্যে সীমাবদ্ধ নেই।
আর মির্জা আজমের নাম, আসলে মির্জা আজমের নাম বলে আমার জামালপুরে গিয়ে আমার ভাবির পোলারা নিজেদের নামটা একটু প্রচার করলো। তোর চিন্তা করে, এই যে আমি কথা বলতাম, ও যদি মির্জা আজম ভাইয়ের নামটা না নিত, তাহলে আমি ভাবির পোলাদের ঘটনা এখানে বলতাম, ওই জামালপুর ওর মতো কেসকি বান্দির পোলা গেলেই কি, আসলেই কি, না গেলেই কি, ওরকম বহু কেসকি বান্দির পোলা আসে, যায় যায় আসে, এটা কোনো ব্যাপার না। মানে আমি হাসি আসলো আমার, যে কালকে যখন সেনাবাহিনী চলে যাবে আমার ভাবির পোলাদের খুঁজে পাওয়া যাবে, মির্জা আজমের মতো বাঘের যদি খুঁজে না পাওয়া যায়, শামীম ওসমানের মতো বাঘ সিংহ যদি খুঁজে না পাওয়া যায়, মির্জা আজমের মতো বাঘ সিংহ যদি বাংলাদেশে থাকতে না পারে, তুমি ভাবির পোলা, কেসকি বান্দির পোলা, পেট পোলা, কি যেন নাম, নাহিদ ইসলাম আর সার্জিস মলম, এরা তোমরা বাবা কই থাকবা? আমি তো এই চিন্তাই করে সারতে পারতেছি না। বরং আমার এদের জন্য করুণা প্রকাশ করতে ইচ্ছা হয় যে এরা চলে গেলে, আপনি বিশ্বাস করেন আমি এখন আওয়ামী লীগের লোকজন না ভাবি, আমি ভাবি যারা 32 নম্বর ভেঙেছে আর এই যে আমার ভাবির পোলারা, এদের কি পরিণতি হবে, এটা যখন আমি দিব্য চোখে দেখি আমার গা শিউরে ওঠে। এদের কি পরিণতি হবে? আওয়ামী লীগের যাওয়ার জায়গা আছে, এত তো তাও নাই। কই যাবে এরা? পাকিস্তান যাবে না, আফগানিস্তান যাবে না, আমেরিকা ভিসা পাবে না, কারণ চাপা যতই মারুক আমেরিকা এদের নিবে না, কারণ আমেরিকা বরাবরই যে কুলা দিয়ে নৌকা পার হলে মাঝি শালা হয়ে যায় তাদের কাছে। আপনারা দেখেন আমেরিকার বন্ধু সাদ্দামের কি পরিণতি, আমেরিকার বন্ধু ওসামা বিন লাদেনের কি পরিণতি, তারপরেও এরা শিখে না। আজ পর্যন্ত যারা আমেরিকার বন্ধু হয়েছে তাদের বরং আমেরিকার যে প্রতিপক্ষ তারাই বরং কোনো না কোনোভাবে টিকে থাকতে পারে। যেমন এই ব্যাপারে কিসিঞ্জার সাহেব বলেছিলেন যে আমেরিকার শত্রু তো বিপদে পড়বেই, কিন্তু আমেরিকার যে বন্ধু সে বিপদে পড়বেই। ওরা বলছে বিপদে পড়বে, আর যে আমেরিকার বন্ধু সে বিপদে পড়বে, এটা আমার কথা না, কিসিঞ্জারের কথা, সেই এত বড় পররাষ্ট্রমন্ত্রী তার কথা। তো ওই যে কথা বলতেছিলাম না যে কোনটা নিয়ে কোনটা ছাড়বো, হলো সিমটম, এটা হলো অ্যাসিড টেস্ট, তারা দেখতেছে এরকম করলে মানুষের প্রতিক্রিয়া কি এটা জানার জন্য। এরপরে দেখবেন এগুলো শুরু হয়ে যাবে। শোনেন, এই বাংলাদেশ 5ই আগস্টের পরে এই বাংলাদেশ, পাকিস্তানে কি হচ্ছে, মসজিদে নিজেরাই মরে, নিজেরাই নিজেদের গুলি করে মেরে ফেলে, এক রাজ্যের লোক আর এক রাজ্যের লোকের মেরে ফেলে, মুসলমানেরা মারে। আফগানিস্তানে এই পাকিস্তান হামলা করে, পাকিস্তান হামলা করে, এগুলো তাদের কন্টিনিউ চলতে থাকবে। তো বাংলাদেশটা তো তাদের হাতে চলে গেছে। আজকে রবিনা হোসেন ভাই একটা পোস্ট দিয়েছে যে 2000 কিসের বিপ্লব, 2024-এর 5ই আগস্টের পরে এই দেশটা চলে গেছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হাতে আর চলে গেছে বিহারির বাচ্চাদের হাতে। এটা তিনি পোস্ট দিয়েছেন আজকে, রবিন হাসান প্রকাশক, তিনি এটা লিখেছেন। তো কথা তো সত্য। এদের কাজটা কি? পাকিস্তানের সাথে যখন আপনি বন্ধুত্ব করবেন, আপনার যদি গাঁজাখোর বন্ধু থাকে, ইয়াবাখোর বন্ধু থাকে, সন্ত্রাসী বন্ধু থাকে, কাজ তো তাই করতে হবে, কিছু না কিছু তো আসবে, তাই না? তো আপনি দেখেন 25 কেজি না 25,000 কেজি, মানে 25 টন পপি বীজ আপনি যদি আনতে পারেন বিমানে, তাহলে অন্যান্য জিনিস কি কি চলে আসছে। তারপর এখানে বসে ট্রেনিং দিচ্ছে, প্রায় 9টা নাকি 13টা জঙ্গি আস্তানা করে বাংলাদেশে জঙ্গিবাদের ট্রেনিং দেওয়া হচ্ছে। এগুলো ভারত সরকার ইউনূস সরকারকে জানিয়েছিল। তো এগুলো তো আপনি দেখেন মাদ্রাসায় উড়ে যায়, 2 দিন পর শুনি অমুক মাদ্রাসা বম দিয়ে উড়ে গেছে, কয়েক বিদ্যুৎ বিভ্রাট। আমরা জানি যে বিদ্যুৎ বিভ্রাট হলে কারেন্ট চলে যায়, কারেন্ট চলে গেলে জানি টেলিভিশন বন্ধ হয়, মানে সবকিছু বন্ধ হয়। আর এদের এনে দেখি বিদ্যুৎ বিভ্রাটে বাস্ট হয়, উড়ে যায়। মানে এখন তো মাদ্রাসাগুলো ট্রেনিং সেন্টার, মাদ্রাসা 2টা কাজে ব্যবহার হয় এখন। একটা হলো মৌলবীদের টাকা কামানোর জায়গা, বলৎকার সেন্টার, আর একটা হলো জঙ্গিবাদের ট্রেনিং। এছাড়া তো মাদ্রাসা কাজ নাই। মাদ্রাসা এখন আর না ইসলাম শিক্ষা দেয় না বিদ্যা শিক্ষা দেয়, 3টা কাজ। আবারও বলি, মাদ্রাসার কাজ 3টা। প্রথম হলো তাদের ব্যবসা অর্থনীতি, যারা এটা আয়োজন করে, দ্বিতীয় হলো বলৎকার করে, তৃতীয় হলো সন্ত্রাসী জঙ্গিবাদের ট্রেনিং দেওয়া হয়। এছাড়া তো মাদ্রাসা কোনো কাজ নাই। আগে কিছু কাজ ছিল, এখন কোনো কাজ। আগে অন্তত মৌলবী বাড়াইতো, এখন তো মৌলবী বাড়ায় না। হয় এটা বাড়াবে মুক্তিযুদ্ধ বিরোধী একটা জঙ্গি, না ডাইরেক্ট জঙ্গি। এর মাঝখানে তো মাদ্রাসা থেকে জায়গা নেই, যে যতই গল্প করেন না কেন। আর আমাদের বাংলাদেশের ধনী মানুষগুলো আর আমাদের বাংলাদেশের নেতা যারা, তারা সবাই মাদ্রাসা বানায়, কিন্তু নিজেরা কোনোদিন নিজের সন্তান। আচ্ছা, আমাকে একটা ধনী লোক বলেন, আপনার জানা মতে একজন ধনী লোকের কথা বলেন যিনি মাদ্রাসা, তার সন্তানের জীবনে মাদ্রাসায় পড়ায় নাই, না পড়াইতে দিবে। এই যে এত পাকিস্তান প্রেম, জীবনে এরা পাকিস্তান যায়, এখন তো পাকিস্তানের ভিসা ফ্রি, যায় না কেন? আফগানিস্তান তো ভিসা লাগে না, যায় না কেন? যাবে কোথায়? ওই যে আপনার ফ্রান্স। আপনি দেখেন, এই যে ইউনূস সাহেব, সে ফ্রান্সে গিয়ে থাকে, সে চিটাগাং গিয়ে থাকে না, তার মাতৃভূমিতে সে থাকে না, ফ্রান্সে থাকে কেন? এই যে প্যানিক ভট্টো, আপনার প্রতিবেশী, সেও ফ্রান্সে থাকে কেন? সে এখন বাংলাদেশের হলো গাউস কুতুব হয়ে গেছে। তার নাম শুনলে এখন, তার নামে পানি পড়া খায় এখন জামাতি জঙ্গিদের অসুখ ভালো হয়, জ্বর ভালো হয়, সর্দি ভালো হয়, ঠিক আছে, তাদের পাইলস ভালো হয়। সেই পীর
বাংলাদেশ আসে না কেন? এত ভালো দেশটা, মানে এই বাংলাদেশ যে এখন ভালো না, এই যে আপনার শিরোনাম কি দিয়েছেন ওটা আলাদা কথা, আপনি ঠিকই বলেছেন শুরুতে যে কোনটা রেখে কোনটা লাভ করি, শ্যাম রাখি না কোনটাকে। এই বাংলাদেশ এত ভালো, এই বাংলাদেশে এখন আসমান থেকে মান্না সালোয়া পড়ে আর জমিন থেকে সোনা দানা বাড়ায়, নদীগুলো হয়ে গেছে মধুর নদী, খালগুলো হয়ে গেছে দুধের, আর সাগর হয়ে গেছে মদের সমুদ্র। তারপরেও আমার ভাবির পোলাদের যে পিরানে পীর দস্তগীর ফ্রান্স থেকে আসে না, এই পিনাকি ভট্ট আসে না, তারপরে সে সাংঘাতিক ইলিয়াচ্ছা ওইখানে উবার চালাই খায়, গাড়ি চালাই খায়, বাংলাদেশে ফিরে না, অথবা বাংলাদেশটাই দুইজনের দখলে, তারপরেও তারা আসে না। তার মানে কি বাংলাদেশে কেউ যদি চেয়ারম্যান মেম্বার হয়, পোলারে নিয়ে কিন্তু ইউনিয়ন পরিষদে যায়, দেখ তোর পাপ এটা হয়েছে, তাদের আত্মীয় স্বজন ইউনিয়ন পরিষদে যায় দেখতে, আর এত বড় ক্ষমতাধর এমপি মন্ত্রী তাদের কথায় উঠে বসে লেপ্রাইট করে। কিন্তু ভাবির পোলাদের যে মামু সাংঘাতিক ইলিয়াস, আর ভাবির পোলাদের যে খালু, হিন্দু খালু, হেদু খালু, পিনাকি ভট্ট দেশে আসে না কেন? আসে না? আমরা তো ঘোষণা দিয়েছি আমরা যাবো ডিসেম্বরে, আমরা নাকি এত খারাপ? আমাদের পক্ষে জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন যে ডিসেম্বরে আমি আসতেছি। তিনি আসতেছেন মানে ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধের পক্ষে সব মানুষ যাচ্ছে, তিনি ঘোষণা দিয়েছেন, তার নামে তার ফাঁসির অর্ডার হয়ে আছে, তার সঙ্গীদের ফাঁসির অর্ডার হয়েছে, আমাদের গেলেই নাকি ধরবে, কাটবে, মারবে, খাবে, গিলা পানি দিয়ে খাই ফেলবে। তারপর আমাদের নেত্রী ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের সাথে তিনি যাবেন বাংলাদেশে। কিন্তু প্যানিক ভট্ট কেন ঘোষণা দেয় না আসতাছি? সাংঘাতিক ইলিয়াস কেন ঘোষণা দেয় না আসতাছি? ডালমি কুস্থ কালা হায়। আবার এদিকে ভাবির পোলাদের পাসপোর্ট রেডি, ভাবির পোলাদের জিন্দা ভাবির পোলাদের বউ চলে যেতে চাইতেছে, মুর্দা ভাবির পোলাদের বউ শুনি কেউ লন্ডনে, আমেরিকা, সুইজারল্যান্ড পালানো শুরু করে দিয়েছে। আমরা এটা শুনতেছি। তার মানে কি দেশের অবস্থা ভালো নেই? আমরা যে বলি দেশের অবস্থা এত ভালো, আমাকে কালকে একজন জিজ্ঞেস করেছে যে দেশের অবস্থা ভালো না এক অক্ষরে এক বাক্যে জানান। আমার বলছে আপনি তো অনেক কথা বলেন, ঘন্টার পর ঘন্টা এক বাক্যে জানান তো। আমি বললাম দেশ যে ভালো না তার প্রমাণ হইলো পাখি বিজি ইলিয়াস আসে না, দেশ যে ভালো না তার প্রমাণ হইলো এই যে পিরানে পীর দস্তগীর চিঙ্কু বাম পিনাক ভট্ট আসে না। বলে আপনি তো চমৎকার একটা কথা বললেন যে তাই তো, যদি দেশের অবস্থা আসলেই ভালো থাকতো তাহলে তারা কি বসে থাকতো? কখনোই বসে থাকতো না, কারণ তাদের থেকে ফাঁসিও দিবে না, তাদেরকে তার জামাই আদরে রাখবে, জামাই না শুধু কি একজনের শ্বশুরের আদরে রাখবে, তাও কি জামাতি অফিসে গেলে তিনি প্রধান অতিথি হবেন, তারপরেও আসে না। কারণটা কি? কারণ তারাও জানে দেশের অবস্থা ভালো না। কারণ আপনি জানেন যে আপনার ঘরের মধ্যে আপনি সাপ, বিচ্ছু, কাকড়া, তার স্যাঙ্গা, তাই না, এগুলো রেখে গেছেন, আপনি তো জানেন। তো আপনি তো ওই ঘরে আসবেন না, মাইসের তো কইতেছেন ঘরটা খুব ভালো খুব ভালো, কিন্তু আপনি তো জানেন অনেক কি রেখেছেন। তো ওই যে একটা স্যাঙ্গা, পিঁপড়া, কাকড়া, ওই যে একটু আগে ছবি দেখালেন, এগুলো হলো সিমটম। কিছুদিন পর শুরু হবে আর উন্মাদ হয়ে যায়। এই বাংলাদেশের মানুষের না সুখে খাইতে ভূতে গেলে, এটা অনেকেরই হয় এরকম। আপনি কি একটা জিনিস চিন্তা করছেন, এই যে ডেটোনেটর দিয়া, কারণ হচ্ছে যে আপনার এই এক্সপ্লোসিভ ডিভাইস বলতে যেটা বোঝায় সেইখানে একদম ঠিকই আছে যে তার থাকতে হবে এবং কোনোটার সাথে সংযোগ থাকতে হবে, যেই জিনিসের সাথে সংযোগ থাকতে হবে ওইটা হচ্ছে ডেটোনেটর। এই জিনিস বাংলাদেশে চলে আসছে, এই জিনিস মেট্রো স্টেশনের নিচে পাওয়া যায়। এইটাকে আপনি কি বলেন? এটা বললাম তো, এটা ভয়ঙ্কর সিমটম। এটা তারা একটা অ্যাসিড টেস্ট করলো, তারা বুঝাইলো যে ভাব বুঝতেছে কয়দিন পর শুরু হবে। কিছুদিন পরে এই বাংলা ওই যে 64 জেলার 63-তে ফুটেছিল না বিএনপির আমলে, 64 না জেলা না 560টা মডেল মসজিদ হয়েছে না, 600 উপজেলাতে দেখবেন একবার এটা ঘটবে। এরাই ঘটাবে, এরা ঘটাবে। এমনিতেই তো আর ওই ইসরায়েলের রাষ্ট্রদূত বলে নাই যে বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে, কারণ হামাসিরা কিন্তু খালি, এটা তো আপনি জানেন। নাই, গাজা পুরা খালি, কেউ নাই। তাহলে এরা এখন কই গেছে? বাংলাদেশে আসে নাই, তার গ্যারান্টি কি? এরা যে বাংলাদেশে আসে নাই, তার মধ্যে সরকার কি বলছে? ফিলিস্তিনিদের অনলাইন ভিসা কোনো বিরক্ত করা যাবে না, বলেছে কিনা? তারা এখন কোথায় আইতেছে, কোথায় যাইতেছে আমরা কেমনে বলবো, কেমনে বুঝি? পাকিস্তানের জাহাজ বইরে বইরে আসতেছে না কিনা, তার গ্যারান্টি কি? তবে এই বাংলাদেশটা আসলে অন্ধকারের মধ্যে চলে গেছে, অন্ধকারে ডুবে যাচ্ছে। এবং এটা এমন একটা অন্ধকার, যদি খুব দ্রুতই কেউ দেশের দায়িত্ব না নেয়, শেখ হাসিনা যদি ডিসেম্বরে না আসেন, তাহলে এই দেশটা পুরোপুরি অন্ধকারে চলে যাবে। এবং আমি মনে করি না যে এই দেশ সেখান থেকে আর ফিরে আসতে পারে। ভাই, একটা লোক একটা কমেন্টস করেছে, আপনি নাকি আজকে কোন এক ইউটিউব চ্যানেলে গিয়ে বলেছেন যে বিএনপির বর্তমান মন্ত্রিসভার অনেকেই নাকি শেখ হাসিনার সাথে যোগাযোগ করে, এই ব্যাপারে কিছু বলেন, ওনার একটা অনুরোধ। ভাই শুনেন, তারেক রহমানের যে শেখ হাসিনার ফোন দেয় না, এই গ্যারান্টি এটা আপনি কেমনে মনে করেন?
কিভাবে বুঝলেন? এগুলো যদি অনুমান, আমরা জানি না, প্রমাণ করতে পারবো না। আপনি কি করে বুঝলেন? হবে না। যোগাযোগ থাকতেই পারে, কারণ এই যে রাষ্ট্রদূতেরা সকাল বিকাল দৌড়াদৌড়ি করতেছে, কেন কেন আসতেছে? ইন্ডিয়া একটা অফিসে আছে, বাংলাদেশে একটা আসছে, আবার হেফাজতের অফিসে যায়, ভাবির পোলাদের অফিসে যায়। এরা যে শেখ হাসিনার সাথে যোগাযোগ করে না, তার গ্যারান্টি কি? মানে ভায়া হয়ে যোগাযোগ, বলি নাই যে সরাসরি ভায়া, মানে আপনার সাথে কথা বলতে আমারে ফোন করলেই ছিল যে হায়দার সাহেবের এইটা একটু বলেন। আবার আপনারা বললাম যে হায়দার সাহেব ওই যে পিনাকি এটা বলেছে, পিনাকি আবার বললো আপনার যে এটা আরো বলতে হবে। এরকম কথা হইতেই পারে, ইভেন সরাসরিও হইতে পারে। অস্বাভাবিক কি? রাজনীতিতে রাজনীতিতে অনেক বিষয় থাকে যা সিক্রেট, কোনো পক্ষই বলবে না। এটাই তো রাজনীতি, বলবে না। আচ্ছা, আপনি কি করে আপনি অনুমান করলেন যে তারেক রহমান বাংলাদেশে ক্ষমতা নেওয়ার আগে বা ক্ষমতা নেওয়ার পরে শেখ হাসিনার ফোন দেয় নাই, কথা বলে নাই? তার গ্যারান্টি কি? সে বলতে পারছে না। নির্বাচনের আগেও বলছে যে খালাম্মা আপনি একটু আমার শান্তিতে থাকতে দেন, আমার কিছুদিন থাকে, এটা বলেন। তার গ্যারান্টি কি? ইভেন জামাত যে শেখ হাসিনার সাথে জামাতের আমির যে যোগাযোগ করার চেষ্টা করতেছে না, তার গ্যারান্টি কি? বরং বিএনপির ব্যাপারে আপনার অবিশ্বাস থাকে। আমার তো মনে হয় জামাতেরা নিয়মিত বিএনপির বড় বড় নেতাদের সাথে যোগাযোগ রাখে, কারণ এরা তো বলছে না, কারণ এরা তো জানে যে এইবার আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে কারণ নাকের নাট বল্টু তো থাকবে না, থাকতে পারে না। বরং নেতারাও যদি চায়, কর্মীরা নাট বল্টু, জামাতের নাট বল্টু থাকতে দিবে না, সব নাট বল্টু খুলে নিয়ে চলে যাবে তারা। তো এগুলো বাঁচার জন্য তারা তো মাস্টার প্ল্যান করবেই, করতেই পারে, যোগাযোগ হতেই পারে। রাজনীতি খুবই জটিল বিষয়, খুবই জটিল বিষয়। আমাদের এক পক্ষ যেমন ফোনে দিয়ে হুমকি দেয়, দুই চারজন তো মিষ্টি মিষ্টি কথা বলে, আমরাও তো জানি। আমাদের শুনেন, ইদানিং কিন্তু আওয়ামী বিরোধী লোকগুলো আমাদের ফোন দেয়, মানে কি, মানে ভয় পাইতেছে যে যদি আইসা যায় গো। আমরা মনে মনে হাসি, আরে ভাই, বিএনপির অন্তত 100 জন জেলা পর্যায়ের ছোটখাটো নেতা বলছে যে দেশ ছেড়ে কেমনে যাওয়া যায় বা একটু বুদ্ধি শুদ্ধি দেন। অন্তত 100 জনেই গত শেখ হাসিনা ঘোষণা দেওয়ার পর অন্তত 100 জনে জানতে চাইছে যে বাংলাদেশ কেমনে ছাড়বে। তার মানেটা কি? তার মানে কি? কারণ ওরা জানে যে আমরা তো দেশের বাইরে আছি, তাহলে আমরা তো কিছু পদ্ধতি জানি, আমাদের ফোন করে, মানে পরিচিত যারা, ঠিক আছে, এমনকি কেউ ভিন্ন পরিচয় দিয়ে কথা বলে, ওটা আমরা জানি, ওটা আমরা বুঝি, কিন্তু বলি না। আমরা এরকম 2-4 জনকে চিনি, যখন কথা বলে 2-4 জন তো পরিচিত, আমরা বুঝতে পারি কে কথা বলে, কেন বলে, কি উদ্দেশ্য বলে, যখন জানতে চাই। যেমন আমাকে একজন গতকাল পরশু দিন জিজ্ঞেস করছে, বলছে যে আপনি আমারে বলেন যে শেখ হাসিনা যে বাংলাদেশে ঢুকবে, এটা কি করে সম্ভব? একজন বিএনপি পন্থী নেতা বলেছে। আমি বললাম যে 4 তারিখের, মানে 4 আগস্ট, আচ্ছা 4 আগস্ট বাদ দেন, বলছি যে ভাই আগস্ট মাসের 1 তারিখে কি আপনি বুঝতে পারছিলেন যে শেখ হাসিনার সরকার থাকতেছে না? কয় না, বুঝি নাই। আমি বললাম 1 তারিখের আগস্টে কি ভাবছিলেন তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে? কয় না, ভাবি নাই। ওই রকম ভাবতে পারবেন না শেখ হাসিনা কিভাবে আসবে? তিনি ঘোষণা দিয়েছেন তিনি আসবেন, তার কোনো উপায় নাই, আর ঘোষণা দেওয়ার পরে আসতে হবেই। আমি বারবার বলছি, সে জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়ে এক ঢেলে তো 2 পাখি মারা শুনছেন, 3 পাখি সর্বোচ্চ। জননেত্রী শেখ হাসিনা এক ঢিলে সব পাখি মেরে দিছে। কিভাবে? প্রথমে ইউনূস সরকারকে চ্যালেঞ্জ করেছে, তুই বেটা কে, আমি যাইতেছি দেশে, দেখ। তারপরে বিএনপি সরকারকে চ্যালেঞ্জ করেছে, তোমরা আমার বাড়ি দিচ্ছ, দেখুন কচুটা হয়েছে, আমি যাব। তারপরে তার কর্মীদেরকে তিনি চাঙ্গা করেছেন। তারপরে তিনি সারা বিশ্বকে মেসেজ দিয়েছেন, আমি যাব। তিনি মেসেজ দিয়ে ফেলেছেন সারা পৃথিবীকে। তার মানে কি? সব। আর বিনিয়োগকারীদের বলে দিয়েছেন বাংলাদেশে বহুত ঝামেলা আছে, আমি যতক্ষণ না যাবো বিনিয়োগ করো না, বিনিয়োগ হবে না দেশ। তারেক রহমান আজকে বলছে না, আমার দেশে আসেন বিনিয়োগ করেন। কোন কারোর পাগল কোথায় কামড়াইছে নাকি বাংলাদেশে কেউ বিনিয়োগ করো? তারেক রহমান বিনিয়োগ করুক না দেখি। তার যে লন্ডনে টাকাটি নিয়ে গিয়ে চলতো, ওই টাকাগুলো সে এখানে বাংলাদেশে বিনিয়োগ করে দেখাক একটা কিছু, কারণ সে নিজেও জানে বিনিয়োগ ফিরে আসবে না। আর ব্যবসায়ীরা তো অত পাগল নয়, ব্যবসায়ীরা বিনিয়োগ সেইখানে করে যেখান থেকে বিনিয়োগটা ফিরে আসবে। আর এই যে মার্কিন, আপনি যে শিরোনাম দিয়েছেন, মার্কিন রাষ্ট্রদূতের দৌড়ধাপ, পর্দার আড়ালে কি করছে? বহু কিছু করে। পর্দার আড়ালে কেন, পর্দার সামনে আসছে। এই দেখেন হেফাজতের নেতার সাথে। না ফরিদ ভাই একটু আমি ওই জায়গাটাই একটু, এই যে মার্কিন রাষ্ট্রদূত বা বিভিন্ন দেশের যত দুগ্ধ আছে আর কি, এদের দৌড়ঝাঁপ নিয়ে কথা বলার আগে আপনার একটু কয়েকটা মিনিট সময় নেই। এর আগে আমাদের একটু জামাতি দুধের ব্যাপারে একটু, পাটোয়ারি একটা আছে না, সে বললো যে জামাত নেতা যা করেছে এগুলো ভাইরাল করা উচিত হয় নাই। ওনারে ঠেকাই দিল, ওনার বিষয়ে কথা বলতো, ওনাকে ডেকে কথা বলতেন। আওয়ামী লীগ সরকারের আমলে ভাইরাল হয়ে যেত। এখন দেখি যে বিএনপিও সেম ঘটনা করে। তার মানে কি এগুলো ভাইরাল হলে ইসলাম খতরে মে যাতা হয়? ভাই আপনার কি মনে হয়? প্রথমত ওই যে জামাতের সাতক্ষীরার তো সে 2 নাকি 3, 2 তো 2 নম্বর মানুষই তো 2 নম্বর। শুনেন,
চোরে আমাদের গ্রাম বাংলা একটা কথা আছে না, চোরের সাক্ষী কে দেয় গাইড কাটা। ওরও দেখেন এই আকাম কুকামও করে, তাই ওটা যায় জাগে করে রাখলো যে শালা ধরা পড়লে যাতে কেউ প্রকাশ না করে বলে পাঠ পারি আমরা। নজরুল এই গাজী নজরুল ইসলাম এমপি, জামাতের যে এমপি, অনুরোধ আসর এমপি, সে শুধু তো লম্পট তা তো নয়, সে তো ডাকাত ছিল। তার এলাকার সাবেক এমপি, জাতীয় পার্টি, সে বলছে আজকে যত ডাকাতি করতো জামাত প্রতিবাদ করছে, এই কথার সাহস পাইছে। ওই লোক তো দেশে আছে, ওই লোক তো জীবিত, ওই লোক টিভিতে এসে বলতেছে গাজী মাজারুল তো গাজী নজরুল ইসলাম তো ডাকাইতা ছিল। তো জামাতারা জানি যে লম্পট, বদমাইশ, মৃত্যু, ধর্ম ব্যবসায়ী, এমনকি হিন্দু লোকেরও নিয়োগ দেয় আল্লাহর আইন কায়েম করার জন্য, কিন্তু ডাকায় যে নিয়োগ দেয় প্রথম জানলাম। এবং এই প্রথমে ভাবছিলেন নিউজটা বোধহয় ফেক, পরে বারবার এখন সব মিডিয়াতে এসেছে। লাইভে তিনি বলেছেন যে গাজী নজরুল ইসলাম ছিল ডাকায়। তো জামাতের এই ডাকাইতের এখন এটা কি বলবে, যে ডাকাতিটাও কি অসামাজিক, তবে অনৈতিক নয়, এটাও বলবে? মানে এদের দেখেন কত বড় বেহায়া জামাতিরা, মানে এদের লাজ লজ্জা কিচ্ছু নাই, এত বড় অপরাধ। তার দল তাকে বহিষ্কার করলো, আবার দেখেন শব্দটা তাকে সেবা করতে গিয়েছিল। আলাপ শুনছেন? মানে বললাম তো আপনাকে, বেহায়া, বেলাজ, ঠাড়া বড় মৃত্যু গেলে এটা করে কিন্তু আরেক ধরা খাইল। মানে এরা মনে করতেছে যেগুলো বললে বোধ হয় জামাতে, এরা তো জামাতে ইসলাম যখন খত্রেমে যায়, এরা তো বলে না জামাতে ইসলাম খত্রেমে, এরা তখন স্লোগান দেয় ইসলাম খত্রেমে। কারণ ওই যে জামাত বাদ দেয়। কারণ আপনি যদি বলেন যে রাশেদুল ইসলাম খত্রেমে, কেউ আসবে না। যখন বলে ইসলাম খত্রেমে দেখবেন যে 500 লোক চলে আসছে। পরে যখন আপনি উদ্ধার করবো যে ইসলাম খত্রেমে, আমি তো রাশেদুল ইসলাম, পরের অংশ হয়েছি। জামাতের ব্যবসা তো এটাই। জামাত কি করে? জামাত কখনোই আপনাকে বলবে না যে ইসলাম মানে জামাত ইসলাম খত্রামে, এটা বললে তো কেউ আসবে না। জামাত ইসলাম খত্রামে বললে বাংলাদেশের জামাত ইসলামের আসবে না, কিন্তু ইসলাম খত্রামে বলে, এই দেখেন জামাতের সমালোচনা করলে যখনই আপনি জামাতের নেতা আপনি বলবে যে ইসলাম বিদ্বেষী, কিন্তু এরা বলাৎকার করবে, লুচ্চামি করবে, লাম্পট্য করবে। এরা আমাদের জামালপুরে কি করেছে জানেন? জামাতেরা 1200 কোটি টাকা মেরে দিয়েছে ডেস্টিনির হাই কোম্পানির মতো কোম্পানি বানিয়ে। টু শব্দটি শুনেছেন? কোন আওয়ামী লীগের নেতা 1200 কোটি টাকা মাইরে এলাকায় থাকতে পারবে ওই দলের লোক? কোন বিএনপি লোক 1200 কোটি টাকা মাইরে? জামাতের একটা বহাল তো বেঁধে আছে, এবং আওয়ামী লীগের আমলেও মারছে। তাও এই হলো জামাত। এরা পারে, এরা আকাম কুকাম সব জায়েজ করে ফেলতে, সব দেখেন না, তাকে বাজি করতে হয়। আর একটু কয়দিন পরে কি বলবো জানেন? যে এখন বলছে না সেবা করে, বলবো যে ইসলামের সেবা করতে গেছিল, বলবো ইসলামের সেবা করতে এই জামাতের এমপির কোলে বসেছিল, এটা বলবে। মানে যৌন জিহাদ। জি যে এটা যৌন জিহাদ না, এরা মানে আপনাকে, মানে এরা ধর্মকে আপনি দেখেন নাই? এর আগে এদের শিবিরের নেতা যখন আকাম করে ধরা পড়লো এক বিধবার সাথে, তার বাচ্চা নষ্ট করে, কি বলছিল? যে আল্লাহর নবীরা এবং সাহাবীরা কারো বউ দেখলে পছন্দ হইতো, বললাম তোমার বউ আমারে দিয়ে দাও। মানে এদের আকাম ঢাকতে নবী সাহাবীদের মানুষের বউ নিয়ে টানাটানি করে, এইরকম কথা নিয়ে আসলে। এই কথা যদি আমরা বলতাম, আমাদের টিভি চ্যানেল গায়েব করে দিত। মানে টিভি চ্যানেল যদি থাকতেন, টিভি চ্যানেল গায়েব। আর রাজনীতি করতেন, কেরিয়ার শেষ, আর জিন্দা তো বাঁচতেই পারতেন না। কিন্তু তারা বলে ফেলেছে, মানে জামাতিরা প্রয়োজনে নিজেদের আকাম কুকাম জায়েজ করতে, এরা প্রয়োজনে নবী রাসূলরা তো নিয়ে আসছে, সাহাবীদের নিয়ে এবার আল্লাহর নামে আনবে। কয়েকদিন পরে দেখবেন আল্লাহর নামে আল্লাহ ওইটা করছে, কিছুদিন পরে এগুলো বলবে। এদের পক্ষে সব সম্ভব, কারণ জামাত তো আসলে ওটা ইসলাম না, ওটা হলো জামাতে ইসলাম। ইসলাম তো আলাদা জিনিস, এরা হলো জামাতে ইসলাম। এরা এদের অপরাধ ঢাকতে, অন্যায় ঢাকতে, আকাম কুকাম ঢাকতে এরা যা ইচ্ছা তাই বলতে পারে। কারণ এদের তো উদ্দেশ্য ইসলাম রক্ষা না, এদের উদ্দেশ্য হলো ক্ষমতা দখল করা আর মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা, মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধ্বংস করা। তার জন্য তারা যত রকম মিথ্যা বলতে পারে। আপনি দেখেন এই যে জামাতের এমপির ছবি দেখালেন, সে আবার বলছিল মেয়েরা বোরখা না পড়লে 1 বছর জেল দিব, সেই আইন তারা করবে। এত 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 বড় ভদ্র মানুষ। শুধু তাই না, আবার এদের যে রুহানি আওলাদ আছে, সাদিক কায়েম, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ক্যান্টিনে পর্দা দিয়ে দিয়েছে। মানে মানে ওটা এটা ঢাকার জন্য তারা এটা করতেছে। মানে এরা এগুলো করবে, কিন্তু জনগণ কিন্তু বুঝে ফেলেছে যে এই জামাত যে কত বড় বাটপার, এটা এরা বুঝে ফেলেছে। মানুষ এখন এদের চরিত্রটা দেখতে পারতেছে। কারণ হলো যে ওই ঘুষ না খাইলে, মানে দারোগা সব ঘুষ খায়, তা আপনার তাকে দারোগা বানানো লাগবো? আপনি সারাদিন বলেন দারোগা ঘুষ খায়, তাহলে আগে তো আপনার দারোগা বানায় বুঝতে হবে যে ঘুষ আপনি খান কিনা। কিন্তু এদের দারোগা না, এদের কনস্টেবল বানালে ঘুষ খাওয়া শুরু করে, দারোগা হলে তো দেশ খায়। এই হলো জামাত ইসলাম। এরা ক্ষমতায়, বিরোধী দলে থাইকে যে কাজ করতেছে, এরা ক্ষমতায় গেলে কি করবে? তো এখন বলছে না সেবার জন্য এসেছিল, তখন বলবে সেবা করার জন্য আসো, না হলে তুমি ইসলামের শত্রু। তখন বলবে কি? এই লোকের আজকের কথার ভিত্তিতে বা আপনার কথার ভিত্তিতে আমার দুইটা জিনিস মনে পড়ছে। এক হচ্ছে যে
ওই এক ইমাম সাহেবের বউ নাকি একটা মুরগি পাইছে, কার না কার মুরগি জানা না, পাইছে, জবাই করতে গেছে। ইমাম সাহেব কইছে আয় হায় এইভাবে মুরগি জবাই করলে হারাম, এটা খাওয়া যাবে না। কয় তাহলে কি করতে, ওকে 3 বার জিগাইতে মিনিমাম, মুরগিটি কার, মুরগিটি কার, মুরগিটি কার। ইমাম সাহেব মুরগি লয়ে যায়, প্রথমে চিলেছে মুরগিটি কার, কইতেছে না এই, এরপর একদম চুপ হয়ে কইতেছে কার, এই কার, মানে ঘটনা যে কেউ যাতে না শুনে, কয় এবার জবাই দাও হালাল। তো ওই যে জামাত মানে রাশেদুল ইসলাম, রাশেদ না, ইসলাম খাতরামে, ইসলাম খাতরামে। আর দ্বিতীয় কথা, সিরিয়াতে যখন যুদ্ধ হয়েছিল তখন ইংল্যান্ড থেকে গেছিল লাভ জিহাদের, মানে জিহাদিদের যৌনতাকে ইয়ে করার জন্য মেয়েরা গেছিল, ঢুকতে দেয় না ইংল্যান্ড এখনো অনেক, ব্রিটিশ মেয়ে তাকে ঢুকতে দেয় নাই। তো এরাও ওই সেম ঘটনাই ঘটছে তাহলে দেখা যাচ্ছে। না না, কয়েকদিন পরে কি বলবে জানো, এখন তো বলতেছে বিরোধী দলে যখন এরা আছে তখন বলে যে এরা সেবা করতে আসছিল, এরা যখন সরকারি দলে যাবে লিখে রাখেন এরা যাদের পছন্দ হয় গনিমতের মাল ঘোষণা করবে, বলবে সেবার জন্য, ইসলামের সেবার জন্য তুমি জামাতের এমপি, জামাতের নেতা, শিবিরের নেতাদের কোলে বসে থাকতে হবে। তবে একজন লিখেছে, কে যেন দুষ্ট লোক লিখেছে যে যে এমনি সেবা করার জন্য, তাইলে জামাতের যারা মহিলা এমপি তাদের না জানি কত সেবা করতে হয় জামাতের নেতাদের। এটাও কিন্তু এখন চলে আসবে যে জামাতের মহিলা এমপিরা না জানি কত কত সেবা করতে হয়। আবার কোন কোন দুষ্ট লোক বলেছে যারা শিবিরের নেতা তারা নাকি আবার ওই যে সুম্মা আমিন, সুম্মা শফিক তার সেবা করে আসতে হয়। দুষ্ট লোকেরা এও বলা শুরু করেছে। এদের পক্ষে সবই সম্ভব, ইসলামের নামে কোনো কিছুই নেই, কোনো কিছুর দরকার নেই, শুধু বলবে যে ইসলাম। তবে একটা কাজ ভুল করে ফেলেছে, এই যে ডাকাত গাজী নজরুল ইসলাম, সে যদি শুরুতেই বলতো যে এই ঘটনা মিথ্যা, এটা ভারত করছে, বাস বাংলাদেশের মানুষ মেনে নিত। বোধহয় তখন ভুলে গেছিল ভারতীয় রয়ের কাজ, হ্যাঁ এটা বলে দিলেই আর কিছুই হইতো না। এরা কেন যে এত কষ্ট করতে গেল? তো ভাই এখন মূল প্রতিপাদ্য বিষয়টাতে আসি যে মার্কিন রাষ্ট্র, আপনারা সকলেই জানেন যে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর আসছে। তবে এখানে আমি যদি ব্যাপারটাকে এইভাবে দেখি, সর্বপ্রথম নেত্রী শেখ হাসিনা বললো যে ডিসেম্বরের ভিতর দেশে আসছে, এর ঠিক 1 সপ্তাহ পরে আমরা খবর পাইলাম যে সার্জিও গোর বাংলাদেশে ঢুকছে। সমসাময়িক 2 দিন আগে, তার সার্জিও গোর আসার ঘোষণা দেওয়ার 2 দিন আগে চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং যোগাযোগ মন্ত্রণালয় থেকে বলা হইলো যে আমাদের রোডস অ্যান্ড হাইওয়ে যেটা কুমিং পর্যন্ত যাবে সেটার কাজ চলমান। এরপরে গতকালকে না জানি পরশুদিন নেত্রী আসার ঘোষণা দেওয়ার পর সার্জিও গোর আসে। তার আগে চায়না ঘোষণা দিয়ে করিডোর পায়া গেছে। এইদিকে ভাইজান গেছে গতকালকে এনসিপির কার্যালয়ে, রাষ্ট্রপতিরে ধার ধরে পদত্যাগ করাই নিছে, আজকে আবার 10% শুল্ক বাড়ছে। পুরা বিষয়টাকে একটু যদি গুছাইয়া বলেন আমাদেরকে পার্ট বাই পার্ট। শুনেন, বাংলাদেশটা এখন কয়েক জায়গায় বলেছি যে আমাদের বাংলাদেশটা এখন হয়ে গেছে গনিমতের মাল। 71-এ যেমন সরসিনার পীর ঘোষণা করেছিল বাংলাদেশের নারী গনিমতের মাল, ওই রকম এখন পুরো বাংলাদেশটাই হয়ে গেছে গনিমতের মাল। কখনো চায়না আসে বাইনা ধরে আমার এটা দিতে হবে, এটা দিতে হবে। চায়না যাওয়ার পরে আমেরিকা আসে বাইনা ধরে এটা দিতে হবে, ওইটা দিতে হবে। তারপরে পাকিস্তান আসে পরে, পাকিস্তান তো পুরো বাংলাদেশি ঠিকা নিয়ে নিছে। পাকিস্তান কিন্তু এখন পুরো বাংলাদেশটাকে সাবকন্ট্রাক্টে নিয়ে নিছে, বা বাংলাদেশের এই বর্তমানে মুসলিকা সরকার বাংলাদেশকে কিন্তু পাকিস্তানের কাছে সাবকন্ট্রাক্ট দিয়ে দিয়েছে। এই সাবকন্ট্রাক্টর থেকে আবার বিনিয়োগ করে, ও তো কন্ট্রাক্টর, সাবকন্ট্রাক্টর তো টাকা থাকে না, আপনি ভালো জানেন। তো তখন এই টাকা কে দেবে? তুরস্ক। ঠিক আছে, মানে কোথায় যে কি হচ্ছে, কেন বললাম এগুলো হচ্ছে বাংলাদেশে, এগুলো তো সিনে দেখেন প্রকাশ্যে চলে এসেছে। যে হেফাজতের নেতা বলল নারী নেতৃত্ব হারাম, বেগানা নারীর সামনে যাওয়া হারাম, আমেরিকা সে পছন্দ করে না, গণতন্ত্র পছন্দ করে না, খেলাফত কায়েম করে সারা পৃথিবীতে খেলাফত কায়েম করে সারা দুনিয়ার যারা অমুসলমান আছে, কাফের আছে, তাদের কাছে জিজিয়া করে নেবে। এটি তো হেফাজতে ইসলামের ওই নেতা নাকি মামুনুল হকের খেলাফত মজলিস। তো এটাই খেলাফত মানে কি সারা দুনিয়া মুসলমান বানাই ফেলবে, ক্ষমতা যাবে, এই তো। তো তার সাথে গিয়ে আবার কি করলো, হ্যান্ডশেক করলো। আমি প্রথমে ভেবেছিলাম এটা বানানো ছবি, পরে দেখি না সত্যি হ্যান্ডশেক করছে। তো এইবার ও হলো খেলাফতি, মানে ইসলামী খেলাফত কায়েম করবে। কার সাথে শেখেন করলো? একজন নারী, সেই নারীকে যে গণতন্ত্রে বিশ্বাস করে। বিষয়টা কি দাঁড়াইলো? এখানে একটা গেম হচ্ছে। আর আপনি যেটা বলেন, যখন বলছে করিডোর দিবে, কোনোদিনই বাংলাদেশ থেকে করিডোর হবে চায় না, এটা আমেরিকা মেনে নেবে না, কোনো দিনই মেনে নেবে না। ঠিক যেমন
আমেরিকা যদি ওই মানবিক করিডোরের নামে যদি আমেরিকাকে করিডোর দেয় বার্মা যেতে, সেটাও আমেরিকা মেনে নেবে না, সেটা আবার চীন মেনে নেবে না। এখানে মন্ডলে মন্ডলে লেগে গেছে। এক ফুল দো মালি, বাংলাদেশ তখন হয়ে গেছে হেমামালিনী, এক ফুল দো মালি। ফুল তো একটাই, মালি তো দুইটা। কয়েকদিন পরে আরো 2-4টা ছোট ছোট মালি আসবে, তাই না? মানে শুধুমাত্র এটা থাকলে তো হবে না, কেন বড় বড় মালি যদি মিস করে তাহলে ছোট ছোট মালিরা চলে আসবে। এই বাংলাদেশ এটা ঘটবে, ঘটতে থাকবে। আর এরা যে আসছে, প্রেসিডেন্ট রাষ্ট্রপতিকে ঘেটি ধরে হোক আর পায়ে ধরে হোক আর ডর দেখায় হোক আর ভালোবাসে হোক সরাইছে। একটা নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবে, হওয়ার পরে কি করবে? ওইখানে দেখবেন একটু ঝামেলা হবে, যদিও সংখ্যাগরিষ্ঠতা দিয়ে পার করে নিয়ে যাবে রাষ্ট্রপতি। দেখবেন সংসদে কি কি ঘটে রাষ্ট্রপতি নির্বাচনে, কি এরা নাটক করে দেখতে পারবেন। যাই হোক, এরা তাদেরকে নতুন রাষ্ট্রপতি আসবে, আসার কেন আসতেছে? এই রাষ্ট্রপতি এখন চায়নার হবে, নাকি আমেরিকা বাইনা ধরবেন রাষ্ট্রপতি আমার বানাও, নাকি জামাত বলবে না তুরস্ক পাকিস্তান যা বলে তাই? তো এগুলো মিউচুয়াল করার জন্য আসছেন। পাশাপাশি আবার শেখ হাসিনা আসতেছে, এই ভয় দেখাবে তোমরা ঐক্যবদ্ধ হও, ঝগড়া বিবাদ করো না, এগুলো বোঝানোর জন্য আসছে। এই যে রাষ্ট্রদূতগুলো আসছে বিভিন্ন ইউরোপের, আমেরিকার, ব্রিটেনের, এরা আসছে কেন জানেন? এরা আসছে তাদের যে গোলাম যাদের এখানে রেখেছে, তাদের পাপেটগুলো, এই পাপেটগুলোর মনোবল চাঙ্গা করার জন্য তারা আসছে। তোমরা বাবা ভাই বোন আমরা তো আছি, কিন্তু এই পাপেটরা জানে না যথা সময় যখন পুরো জাহাজ সমুদ্রে ডুববে তখন কে কারে বাঁচায়? তখন তো খোদ ক্যাপ্টেনই বাঁচে না, তাই না? ওই জাহাজের ক্যাপ্টেন যে চালায় সেই তো মরে আগে, সেই তো আগে ডুববে। ইউনূস সাহেবও বাংলাদেশে আছেন এই মুহূর্তে। হ্যাঁ, উনি চেষ্টা করবে। এখানে অনেকের নাম শোনা যাচ্ছে, কিঞ্চিত কিঞ্চিত নিপু করে চলতেছে যে ডাস্টবিন ছবিকে মনে মনে চাইতেছে বানানো যায়। কিন্তু ইউনূস রাষ্ট্রপতি হইলেই খেলাটা কিন্তু জমে যাবে, বুঝতে পারছেন? আরো জমে যেত। ইউনূসকে যদি রাষ্ট্রপতি বানায় তাহলে খেলাটা আরো বেশি জমে যাবে। এটা হওয়া দরকার, তাহলে আরো বোঝা যাবে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। অবশ্য হয়ে গেছে। রাষ্ট্রপতির পদত্যাগটা কি এরা কি ভয়ে যে শেখ হাসিনা আসবে এই ভয়েই কি পদত্যাগ করাইলো? কয়েকটা কারণ আছে রাষ্ট্রপতিকে পদত্যাগ করার, কয়েকটা। সেটা হলো তাদের খায়েশ থাকতে পারে না, অনেকদিন তো আওয়ামী লীগের এমপি থেকে গেল, আওয়ামী লীগের মনোনীত প্রেসিডেন্ট থাকলো, এবার একটু আমাদের প্রেসিডেন্ট থাকলো, এটা একটা খায়েশ থাকতে পারে। আর আপনি যেটা বললেন যে শেখ হাসিনা আসতেছে, একটু ভীতি থাকতেই পারে। কারণ শেখ হাসিনাকে প্রেসিডেন্ট রাখা মানে কি? উনি যদি এসে ঘোষণা করে আমার প্রেসিডেন্ট তো আছে, প্রধানমন্ত্রী আমি, কিঞ্চিত এই ভয়টাও কাজ করতেই পারে। অলরেডি কেউ দুষ্ট লোকেরা বলতেছে যে শেখ হাসিনাকে ভারতে প্রধানমন্ত্রীর মর্যাদা দিয়ে রাখছে, তাহলে প্রেসিডেন্ট তো আছেই। টুপ করে যদি শেখ হাসিনা ডিসেম্বর এসে বলে আমি তো প্রধানমন্ত্রী, এই যে আমার রাষ্ট্রপতি আছে, কারণ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী অ্যাবসেন্সে রাষ্ট্রপতি চালাইতেই পারে, এটা তাই না আছে। ভয় পেয়ে গেছে, এই জন্য ভয় পেয়ে গেছে। এই ভয়ে মনে করেন এটাও একটা কারণ হইতে পারে, অস্বাভাবিক কিছু। আর একটা কারণ থাকতে পারে, সেটা হলো যে তারা আসলেই পরিবর্তন চাইতেছে। কেন চাইতেছে? কেন যে বললাম যে তারা কতদিন আর অন্যের বিয়ের মুখ দেখবো, নিজের বিয়ে রাখতে চাইতেছে, এ আশায় তারা বসে আছে। কারণ যে কোনো সময় প্রেসিডেন্ট যে কোনো রকম সিদ্ধান্ত নিতে পারে, তাই না? তখন আপনি কি করবেন? কারণ প্রেসিডেন্ট যদি কোনো রকম একটা ভুল, যেমন আমার ধারণা এরপরে এরা সেনাপ্রধান পরিবর্তন করবে, তাহলে একই সেনাপ্রধান একই প্রেসিডেন্ট থাকে, যে কোনো মুহূর্তে এরা তো আবার যে কোনো মুহূর্তে, আচ্ছা কেউ যদি 20 টাকায় বেচা হয়ে থাকে, সে তো তার 40 টাকা দিলেও তো বেচা হইতে পারে। আবার যে 40 টাকাতে কিনবে, সে আরেকজন এসে যদি 100 টাকাতে বেচা হয়ে যেতে পারে। এই এরপরে দেখবেন যে ওয়াকারে সরাবে, মানে সম্ভাবনা রয়েছে। আস্তে আস্তে ভাই, আপনার কি মনে হয় না যে এই রাষ্ট্রপতি জানতেন যে ওনারে পদত্যাগ করানো হবে যে কোনো সময়? এটা তিনি জানতেন, এটা জানতেন। তাহলে উনি যখন লন্ডনে আসছিলেন তখনই তো বেটা বেকুব এখান থেকে পদত্যাগ পত্র পাঠিয়ে দিতে পারতেন। উনি যদি লন্ডন থেকে না ফিরে যেতেন তাহলে বাংলাদেশের পুরো দাবার বাসার দান উল্টে যেত। তিনি এটা করেন নাই। কেন করেন নাই তা আমরা জানি না। তার করা উচিত ছিল, তাহলে তার উপরে যে বেঈমানির যে তকমাটা এটা থাকতো না। সেই জন্য তো তার আওয়ামী লীগের লোকজন